আজকে অর্ডারে ছিল একটা 1.5 পাউন্ডের ডিজাইনার কেক এবং 10টা মতো মাটন কিমা প্যাটিস। বিকাল বিকাল এগুলো হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার এখন প্রত্যেকটা দিনই কাটে দোকানের কাজে এবং তারই মাঝে যেটুকু সময় পাই সেইটুকুনি টাইম বাড়িতে এসে অর্ডারের কাজ করি। এই যেমন আজকে ভাবলাম অর্ডারের কাজ তো করছি, তার সাথে সাথে একটা ডিটেল ভিডিও করি আমার পেজের জন্য, যেখানে আমি কেকের কিছু কিছু ট্রিক অ্যান্ড টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। আমি কিছুটা কাজ আগে থেকে এগিয়ে রেখেছিলাম, যেমন কেকের স্পঞ্জটা আগের দিন রাত থেকে বানিয়ে রাখি, যাতে পরের দিনে ফ্রস্টিং করার সময় ঠান্ডা হওয়ার জন্য ওয়েট না করতে হয়। যেহেতু কেকটা ক্যারামেল ফ্লেভারে বানাতে বলা হয়েছিল, তাই ক্যারামেল সসটা বাড়িতেই হোমমেড প্রসেসে তৈরি করে নিয়েছিলাম। তোমরা যখন কেকটাকে ক্রাম কোটিং করবে, যদি হাতে সময় থাকে কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারো এবং যখন ডেলিভারি করবে তার কিছুক্ষণ আগে আউটসাইডের ডিজাইন কমপ্লিট করেও ডেলিভারি করতে পারো। তাতে করে কি হয়, অনেক সময় দীর্ঘক্ষণ ফ্রিজে রাখার কারণে সাইডে যে ক্র্যাক আসে সেটা আসার চান্সেসটা কমে যায়। শার্প এজ ফিনিশিংয়ের জন্য আমি সবসময় একটা মেটাল স্ক্র্যাপার প্রেফার করি। তো মেটাল স্ক্র্যাপার দিয়ে আগে সাইডের ফিনিশিংটা করে নিই, তারপরে উপরের সাইডে একটা বড় সাইজের প্যালেট নাইফ নিয়ে ফিনিশিং করি। এখানে সাইডে যে ডার্ক ব্লু কালারটা করেছি সেটা আমি সুগারিনের ইউনিকালার ইউজ করেছি। কেকের উপরে এরকম ধরনের টেক্সচারগুলো ভীষণ ভালো লাগে। একটা আর্টিস্ট প্যালেট নাইফ টাচ করে লাইট করে ঘোরালেই এরকম টেক্সচার চলে আসে। একটা কেককে টার্ন টেবিল থেকে বেসের উপরে তোলা আমার মনে হয় সব থেকে চ্যালেঞ্জিং কাজ, তবে এখন এটা প্র্যাকটিস হয়ে গিয়েছে। আজকের কেকটা ছিল ভীষণই সিম্পল, তবে কেকের লুকসটা এনহ্যান্স করেছে এই ধরনের রাইস সেল পেপার টপারগুলো। এই রাইস সেল টপারগুলো কীভাবে বানায় তার উপরে অন্য একদিন ডিটেল ভিডিও করব। তবে এগুলো বানানো বেশ মজাদার। একবার বানানো হয়ে গেলে এটা দীর্ঘদিন স্টোর করে রেখে দেওয়া যায় এবং প্রয়োজন অনুযায়ী কেকের উপরে ইউজ করা যায়। দেখো আমার কেক মোটামুটি সাজানো রেডি হয়ে গিয়েছে। এবারে সাইডে ছোটোখাটো স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলাম, একটা বাটারফ্লাই বসিয়ে দিলাম এবং কেকের ফিনিশিং লুক রেডি হয়ে গেছে। এখানে একটা কথা বলি, তোমরা যদি কখনো রাইস সেল টপার ইউজ করো তাহলে কেক ডেলিভারির কিছুক্ষণ আগেই টপারটাকে বসাবে, না হলে এগুলি আবারও সফট হয়ে ভেঙে পড়তে পারে। কেক বানাতে বানাতে যেহেতু প্র্যাকটিস হয়ে গিয়েছে তাই খুব একটা বেশি সময় লাগে না। তবে পাফ পেস্ট্রি বা এই জাতীয় কোনো অর্ডার এলে আমার মনে হয় বেশ ঝক্কির কাজ। প্রথমে ময়দা মাখো, তারপরে সেটাকে ফোল্ড করো, তারপর ওয়েট করো, আবার ফোল্ড করো, আবার ওয়েট করো, আবার ফোল্ড করো, তারপর সেটাকে রেস্টিংয়ে রাখো, তারপরে সেটা দিয়ে আবার শিট বানাও, তারপরে জ্যামিতি করতে বসো। এক লং প্রসিডিওর টাইম। প্রপার শেপে যদি না কাটতে পারো তাহলে কিন্তু প্যাটিসের শেপটাও ঠিকঠাক আসে না। আজকে যেহেতু কিমা প্যাটিসের অর্ডার ছিল তাই আমি 4x4 ইঞ্চ মাপে কেটে নিয়েছি। একটা 1 কেজির পাফ পেস্ট্রি ডো থেকে আমার টোটাল 16টা প্যাটিস বেরিয়েছে। এছাড়াও এই প্যাটিসের মধ্যে কিমাটাকেও কিন্তু আলাদাভাবে বানাতে হয়, সেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। কোনো একদিন তোমাদের কিমা বানানোর রেসিপি শেয়ার করব। এই সম্পূর্ণ প্রসিডিওরটা কিন্তু একটু সময় সাপেক্ষ, তবে একবার রেডি হয়ে গেলে বেক হতে দেখতে কিন্তু ভীষণ আনন্দ লাগে। যখন প্যাটিসগুলো একটা একটা করে লেয়ার খোলে সেটা দেখার আনন্দটাই আলাদা। তো এইভাবে প্রত্যেকটা পাফশিটের ভিতরে আলাদা আলাদাভাবে ফিলিং ভরে নিলাম এবং আস্তে আস্তে করে প্রত্যেকটা পাফকে জয়েন করে দিলাম। আমার মনে হয় পাফ পেস্ট্রি বেক হওয়াটা বেশ মজাদার। যখন ক্লাস করাই সব থেকে বেশি মজা হয় যখন পাফ পেস্ট্রিগুলো বেক হয় আর একটা একটা করে লেয়ার খোলে। তোমাদের থেকে আবারও ডিমান্ড পাচ্ছি যে পাফ পেস্ট্রির উপরে আরও একটা অফলাইন ওয়ার্কশপের। সেই অনুযায়ী আমি ভাবছি সামনের মাসে আরও একটা পাফ পেস্ট্রির অফলাইন ওয়ার্কশপ রাখা যেতে পারে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তবেই। কথা বলতে বলতেই প্যাটিসগুলোকে ট্রের মধ্যে সাজিয়ে নিলাম এবং ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, এতে লুকসটা একটু এনহ্যান্স হয়। এরপরে বসিয়ে দিলাম বেকিংয়ে। মোটামুটি 30-40 মিনিট মতন সময় লাগে প্রপারলি বেক হতে। আপনারা দেখছিলেন ওভেনম্যানের পেজ, আমি প্রীতম অধিকারী। ভালো লাগলে পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্রত্যেক মাসে নতুন নতুন ক্লাসের আপডেট পেতে অথবা ডিটেলস জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।